আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন, বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে অনেক পক্ষ বিপক্ষ, অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসছে? জামাত এবং ১০ দলীয় জোট সহ যেই স্লোগান, ঐক্যবদ্ধ বাংলাদেশের যেই স্লোগানে তারা এগিয়ে যাচ্ছে, এই জোট কি রাষ্ট্র ক্ষমতায় আসছে, নাকি বিএনপি সহ তার সাথে যারা জোট আছে সেই জোট ক্ষমতায় আসছে? কে আসছে? এই ঠাই ইতিমধ্যে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যা স্পষ্ট প্রমাণিত হচ্ছে। ভারতের ভারতের মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা আসছে। দু একদিন আগে আমরা দেখেছি আমেরিকার গণমাধ্যমে একটা নিউজ প্রচারিত হয়েছে। সব মিলিয়ে এবারের পরিস্থিতি কেমন? স্বাধীন পরবর্তী সময়ে কখনো ভারতের পক্ষ থেকে এতটা ছটফট দেখা যায়নি। এইবারের রাজনীতিতে বা এইবারের জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত সতর্কতাপূর্ণ এবং গভীর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর। এটা আমার বিশ্লেষণ। সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা বলেছেন, জামাত কখনো জিততে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। একই সাথে তিনি আরও বলেছেন, যদি নির্বাচন সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে জামাত হয়তো ক্ষমতায় আসলেও আসতে পারে। এই দুটি বক্তব্য কি প্রমাণ করে? আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হর্ষবর্ধন সিংলার মন্তব্যকে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক বিশ্লেষণে অনেক গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। সিংলার এই মন্তব্য অনুযায়ী ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারির যে অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফল কি হবে না হবে, এই প্রভাব কিন্তু পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, তেমনি ভারত তো আছেই। আর যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যে স্পষ্ট করছে যে তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। সিংলার বক্তব্যের মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশে জামাত ঐক্যবদ্ধ 10 দলীয় যেই ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট, এই জোট যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, আন্তর্জাতিকভাবে নির্বাচনের ফলাফলের উপর প্রশ্ন তোলার জন্য ভারত ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে আমার মনে হয়। কারণ নাইলে এইরকম একটা বক্তব্য সামনে চলে আসছে যে তারা বলল যে জামাত যদি কখনো জিতে যায়, তাহলে মনে করা হবে এখানে কোনো কারচুপি হয়েছে। এটা আগে থেকে কিন্তু উনি টুপ দিয়ে রেখেছে। সেই জন্য আমার মনে হয় এটা ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিয়েছে যে এই ফলাফল কিভাবে বিতর্কিত করা যায় সেজন্য। অন্যথায় নির্বাচনের প্রায় 20 দিন আগে এই ধরনের মন্তব্যের কোনো যৌক্তিকতা আমি দেখি না। ভারতের জাতীয় রাজনীতিতে, ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে নাকি কংগ্রেস ক্ষমতায় আসবে নাকি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, এইসব বিষয়ে যেমন বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই বা মাথা ব্যথা করার দরকারই নেই, তেমনি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মাথা ব্যথা করার কোনো সুযোগ নেই। কিন্তু ভারত সব সময় চেষ্টা করে নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। কারণ এই ভারতের সবচেয়ে বড় আপনজন ছিল এই আওয়ামী লীগ। হর্ষবর্ধন সিংলার মন্তব্য এবং বাংলাদেশের অতীত ইতিহাস প্রমাণ করে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ ভারতের সাহায্য নিয়ে যে ভোটারবিহীন নির্বাচন চালিয়েছে এবং ভারতের সাহায্যেই আন্তর্জাতিকভাবে ভোটারবিহীন নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, যা দেশের গণতন্ত্রকে অনেক বেশি দুর্বল করেছে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে আমেরিকা জামায়াত এনসিপি জোটের যেখানে জামাত এবং 10 দলীয় জোটের যেই ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট আছে, সেই জোটের সঙ্গে আমেরিকা বন্ধুত্ব করতে চায়, সেখানে ভারতের প্রচেষ্টা কি কার্যকর হবে? আমার মনে হয় না এত বেশি কাজ হবে। কারণ এটা এক সময় ছিল, এখন বর্তমান অনেক বেশি কঠিন হয়ে গেছে। এটা কেন? এটা হচ্ছে এই জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে
তারেক রহমান ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে। কিন্তু কিন্তু বিএনপিও তারেক রহমান যদি ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের মতো ৭১, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ এবং রাজাকার এই ট্রাম্প কার্ডগুলো যদি ব্যবহার করতেই থাকে বা এখন করছে বা এরকম করতে থাকে, আমার মনে হয় তা এত বেশি সহজ হবে না। কারণ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ এবং ৭১ সাল নিয়ে বা ৭১-এর নাম নিয়ে আর কোনো খেলা খেলতে দেবে না, এটা অন্তত আমি বুঝি। কারণ জেনজি জানে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এই কার্ড ব্যবহার করে আসছিল। অতএব মুক্তিযুদ্ধ ও ৭১ সালের ইতিহাসকে কেন্দ্র করে ভোটে প্রভাবিত করার সম্ভাবনা এটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এটা ক্রমশ হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় বিএনপিকে কোণঠাসা করে ইতিমধ্যে কোণঠাসা করে দিয়েছে, সেটি হচ্ছে জামাত ইসলামে যোগ দিয়েছেন আপনারা দেখছেন এলডিপির যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। এর আগেও জামাত ইসলামে যোগ দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এরা কিন্তু দেশের অনেক নামদারি বড় বড় মুক্তিযোদ্ধা। তো সুতরাং আমার মনে হয় না সামনের ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যৎ ৭১ এবং রাজাকার, আলবদর এগুলা দিয়ে বিএনপি এত ভালো সুবিধা করতে পারবে, এটা আমার মনে হয় না। তো আমি এখানে যে জিনিসটা উল্লেখ করার জন্য ট্রাই করেছি সেটা হচ্ছে হর্ষবর্ধন সিংলার যে মন্তব্য করেছেন, জামাতের সাথে জোটবদ্ধ এই জোটের সম্ভাবনার উত্থান বাংলাদেশের নির্বাচনী ভবিষ্যৎকে এটা আন্তর্জাতিক নজরে নিয়ে এসেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আর দেখা যাবে ইনশাল্লাহ আগামী নির্বাচন কেমন হচ্ছে, আপনারাও অবজার্ভ করবেন, আমরাও অবজার্ভ করব। বাংলাদেশ আমি আশা করি একটি ইতিহাসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।